কালিন্দী ফুল্লকমলে মাধবিন কিরারত যো ধর্ম স্থাপনরত বীরেশং তং নমাম্যহম। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 512তম দিনের অনুধ্যান প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো আপনাদের সকলের জ্ঞাতার্থে যে আমাদের শীতকালীন সেবা কর্মকাণ্ড খুব অল্প করেই আমরা চেষ্টা করছি, এবং সেই চেষ্টার কাজ আমরা আরম্ভ করছি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে ঝাড়গ্রাম এবং অন্যান্য অঞ্চলে তাদের শীত বস্ত্র প্রদান। এছাড়াও কিছু নানান নিত্য নতুন ভাবনা মনের মধ্যে আসে। আমরা ওই 10টা ভালো মানুষ যদি একজোট হতে পারি তাহলেই কোনো ভালো কাজ করা সম্ভব। আপনাদের সকলের কাছে নিবেদন, আমার সাথে শুধু যোগাযোগ করা নয়, আপনারাও যদি কোনো ভাবনা ভাবেন আমাকে জানাতে পারেন। প্রতিদিন রাত্রি 9টার পর থেকে আমি ফোনে যোগাযোগ রাখার চেষ্টা করি, ভাব বিনিময় করার চেষ্টা করি আমাদের সকলের মধ্যে কি করে ভালোভাবে এগুলি সংগঠিত করা যায়। তার আগে দিনের বেলায় ফোন না করারই অনুরোধ সকলের কাছে বিনীত, কারণ যেহেতু কলেজের কর্মব্যস্ততা বেড়েছে এবং এই ডিসেম্বর মাস থেকে আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রেও অল্প অল্প করে পাঠ চালু হচ্ছে, তাই সেখানে গিয়েও আমাদের এই ঠাকুরমা স্বামীজির কথা স্মরণ মনন করতে হচ্ছে, এবং এই সমস্তগুলো অর্গানাইজ করতে একটু দুরূহ পরিশ্রমই করতে হয় সঠিকভাবে, তার জন্যেও একটু সময় যায়। তাই ওই রাত্রি 9টার পরেই আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করতে পারেন আপনাদের ভাবনা, এবং যদি সহযোগিতার সঙ্গে থাকতে চান সেটি অন্য প্রসঙ্গ। আমরা সরাসরি আজকে এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে প্রবেশ করছি, যেখানে স্বামী বিবেকানন্দের আসাম পরিভ্রমণ নিয়ে আমাদের আজকের আলোচনার প্রসঙ্গ। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ, যিনি কাঁকুরগাছি জগদ্দান মঠের অধ্যক্ষ মহারাজ এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের অচি পরিষদের অন্যতম সদস্য, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তিনি এই দুরূহ গবেষণার কাজটি করে আমাদেরকে বলার পথটি যেন সোজা করে দিয়েছেন। আমাদের তো বলা, কিন্তু তাঁরাই তথ্যটা জোগাড় করে দিয়েছেন। আমি নিজেও কোথাও কোথাও দুর্লভ তথ্য জোগাড় করার চেষ্টা করছি, এখনো সে প্রসেস চলছে। এবং আমরা সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 500তম পর্বে সেগুলো উল্লেখ পর্যন্ত করেছিলাম যে এই সমস্ত মানুষদের সঙ্গ করা একটু দুর্লভ। পূজনীয় মহারাজ সেই সঙ্গ আমাদের করার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে স্বামী বিবেকানন্দ পরিভ্রমণ এবং আসাম ঘুরতে আমাদের সকলেরই ভাল লাগে, বিশেষ করে এই শীতকাল। এবং সেটা যদি এই আসাম এর ওই পর্বত ঘেরা মনোহর প্রাকৃতিক পরিবেশ হয়, তাহলে তো আর ভাবনার কথাই নেই, যেখানে শ্রী মা এবং স্বামীজির নিসর্গ চেতনার মধ্যে দিয়েও সেই প্রাকৃতিক সৌন্দর্যের অবগাহন এবং তার মধ্যে থেকে সত্য শিব সুন্দরের আত্মপ্রকাশের দোতনা রয়েছে। স্বামী বিবেকানন্দ যখন এই ভারতবর্ষ শব্দটি উচ্চারণ করতেন, ইন্ডিয়া কথাটি উচ্চারণ করতেন, তখন এই উচ্চারণের মধ্যেই থাকতো ভালোবাসা, প্রেম, গর্ব, তীব্র আকাঙ্ক্ষা। এবং এই যে প্রেম তার মধ্যে ঝরে পড়তে এই উচ্চারণের সাথে সাথে, সেটা যেন অন্যের অন্তরেও সেই প্রেম সঞ্চারের জাদু শক্তি স্বামীজির মধ্যে ছিল। যেই স্বামীজির মুখ থেকে ভারত কথাটা শুনতো, তার কাছেই ভারত হয়ে উঠতো প্রাণের আকাঙ্ক্ষা, এবং ভারতের সব কিছু হয়ে যেত তার আগ্রহের বস্তু। নদী, পর্বত, উপত্যকা, সমভূমি, ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি, ভারতবর্ষের আধ্যাত্মিকতা, শাস্ত্র। এবং এই ভারতবর্ষকে স্বামীজি নিজের চোখে দেখেছেন, গ্রাম থেকে গ্রামান্তরে, শহর নগরে, এবং ভারতবর্ষের অন্তরে যে ভারত আত্মা রয়েছে, সেই ভারত আত্মাকে স্বামীজি তার নিজের অন্তরে উপলব্ধি করেছিলেন। এবং স্বামীজির জীবনটি সেই জন্য বলা হয় তিনটি যেন দীপশিখার মতন। ভগিনী নিবেদিতা বলছেন, শাস্ত্র, গুরু এবং মাতৃভূমি।
স্বামী বিবেকানন্দ শাস্ত্র পড়েছেন, গুরু শ্রী রামকৃষ্ণের জীবনের সাথে সেই শাস্ত্রকে মিলিয়ে দেখেছেন এবং সনাতন ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির মধ্যে দিয়ে আধ্যাত্মিকতার বিমূর্ত রূপকে স্বামীজি পুরোপুরি উপলব্ধি করেছিলেন। তাই বিদেশিদের কাছে ভারত ছিল জাদুকরের দেশ, কুসংস্কারাচ্ছন্ন, অনুন্নত, অশিক্ষিতের দেশ, ধর্মহীনের দেশ, নেটিভদের দেশ। কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি প্রথম আমেরিকার চিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে ভারতবর্ষের প্রকৃত পরিচয়টিকে উদ্ঘাটিত করেছিলেন। ভারতবর্ষের অধ্যাত্ম সম্পদের কথা, উপনিষদের কথা, দর্শনের কথা, মহাকাব্যের কথা, পুরাণের কথা তিনি আমেরিকায় প্রচার করেছিলেন। সারা বিশ্বে, ইউরোপে তিনি প্রচার করেছিলেন। অর্থাৎ ভারতবর্ষের যে ইউএসপি, ইউনিক স্ট্রেংথ পয়েন্ট, এই দর্শন, এই উপনিষদ, এই অধ্যাত্ম সম্পদ, এই একেবারে প্রাণ প্রাচুর্যে ভরা। আমরা সাধারণভাবে ধর্ম বলতে নানান কিছু ডগমাস এর কথা বুঝি। এক ইংরেজ সাহেব অনেক দিন আগে বলেছিলেন, ধর্মটা কি? হোয়াট ইজ দ্য নেম অফ ধর্ম? ধর্ম মিনস দ্য ওয়ে টু সাস্টেন, বেঁচে থাকা। তারপরে তার রুলস, তার এথিক্স, তার মরালিটি, তার টিচিংস, নন টিচিংস, গুড ব্যাড, এইসব রয়েছে। কিন্তু এই সাস্টেন, আমরা সাস্টেন করব কি করে? তার উপায়টা, বেঁচে থাকতে গেলে রসদ দরকার, শক্তি দরকার। ভারতবর্ষ বেঁচে থাকবে কোন শক্তিতে, কোন রসদে? এই অধ্যাত্ম সম্পদের ভিত্তিতে, এই উপনিষদের কথা, দর্শনের কথার মধ্যে দিয়ে। তাই একদিকে যেমন আমেরিকা, ইউরোপের মানুষদের ভারত সম্পর্কে তিনি চোখ খুলে দিয়েছিলেন, তেমনি পাশ্চাত্য থেকে ফিরে এসে কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত, দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত তথা পশ্চিম ভারতে স্বামী বিবেকানন্দের জ্বালাময়ী বক্তৃতায় ভারতের লোকেদের আত্মশ্রদ্ধা, আত্মসচেতনতা বেড়ে গিয়েছিল। ভারতবর্ষের মানুষের মনে তিনি ভারত প্রেমের সঞ্চার করেছিলেন। ভারতের মানুষের মন থেকে হীন মন্যতা দূর করে দিয়েছিলেন। ভারতের যুবকদের তিনি দেশাত্মবোধে উদ্বুদ্ধ করেছিলেন। সারা ভারত স্বামী বিবেকানন্দের উদাত্ত আহ্বানে সাড়া দিয়েছিল। সমগ্র দেশে সর্বস্তরের জনসাধারণের মধ্যে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার স্রোত প্রবাহিত হয়েছিল। এবং ভারতবর্ষের রাজধানী, স্বামীজির নিজস্ব জন্মস্থান কলকাতাতেও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু বাকি ছিল কলকাতার কাছেই পূর্ববঙ্গ এবং আসাম পরিভ্রমণ। দ্বিতীয়বার পাশ্চাত্য থেকে ফিরে স্বামী বিবেকানন্দের শেষ অভিযান ছিল এই নদ নদী পাহাড় বেষ্টিত মোহময় সবুজের দেশ পূর্ববঙ্গ এবং অবিভক্ত আসাম। মূলত পূর্ববঙ্গে শ্রীরামকৃষ্ণ ভক্তদের বারবার আন্তরিক আহ্বানে এবং ভুবনেশ্বরী দেবীর তীর্থ দর্শন করানো, এই দুইটি উদ্দেশ্যে স্বামীজি পূর্ববঙ্গ এবং আসামের উদ্দেশ্যে রওনা হন 1901 সালের 18 মার্চ। আমাদের স্মরণ করতে হবে, স্বামী বিবেকানন্দের স্থূল শরীর ত্যাগ হয় 1902 সালের 4 জুলাই, আর স্বামী বিবেকানন্দ পূর্ববঙ্গ এবং আসাম ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন 1901 সালের 18 মার্চ। সেই সময় স্বামীজির সঙ্গে ছিলেন তার শিষ্যবর্গ, স্বামী সদানন্দ, শুদ্ধানন্দ, নিত্যানন্দ, নির্ভয়ানন্দ এবং পরে আরো অনেকে। পরে এই দলে যোগ দেন স্বামী বিবেকানন্দের মা জননী ভুবনেশ্বরী দেবী এবং তার পরিবারের লোকজন। ঢাকায় বিপুলভাবে অভ্যর্থিত হয়ে এবং অন্যান্য স্থান এবং সুবিখ্যাত চন্দ্রনাথ তীর্থ দর্শন করে 6 এপ্রিলের পর স্বামী বিবেকানন্দ গৌহাটিতে আসেন। তখনও আসামের সঙ্গে রেল সংযোগ ছিল না। যাতায়াতের পথ ছিল নদী নালার মধ্যে দিয়ে এবং নৌকো এবং স্টিমারে করে। সেই কারণে স্বামীজিকে চন্দ্রনাথ থেকে ট্রেনে ধুবড়ি এবং তারপর ওখান থেকে গৌহাটিতে আসতে হয়েছিল স্টিমারে করে। গৌহাটিতে স্বামী বিবেকানন্দ ব্রহ্মপুত্র নদের তীরে পানবাজারের কাছাড়ি ঘাটের কাছে একটি বাংলো বাড়িতে ছিলেন, যেটি বর্তমানে এসপি মহোদয়ের বাংলো। এই বাড়িটি শতাধিক বছরের প্রাচীন। আলং রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ স্বামী সুমেধানন্দজি তিনি পূজনীয় বিমলাত্মানন্দজি মহারাজকে জানিয়েছিলেন যে এই তথ্য তিনি প্রাচীনদের কাছ থেকে শুনেছেন। পানবাজারের শতাধিক বৎসরের বাসিন্দা দত্ত পরিবারের গৌহাটির অজয় দত্তের পরিবারের লোকেরাও এই একই কথায় সম্মতি দেন, কারণ 100 বছরের আগের ইতিহাস ঠিক সেইভাবে রেকর্ডেড হয়নি, ডকুমেন্টেড হয়নি। খানিকটা জনশ্রুতি, লোকশ্রুতি রয়েছে, লোক মুখে মুখে, কিন্তু যারা প্রাচীন মানুষ তারা এগুলো দেখেছেন এবং মনে রেখেছেন। গৌহাটিতে থাকাকালীন স্বামীজির সঙ্গে রক্ষণশীল ব্রাহ্মণ সমাজের গোঁড়া পণ্ডিত পদ্মনাথ ভট্টাচার্যের সঙ্গে পরিচয় হয়। এই পদ্মনাথ ছিলেন ঘোরতর বিবেকানন্দ বিরোধী। বিবেকানন্দের সঙ্গে তার বহু তর্ক হয়েছিল এবং এর ওপর ভিত্তি করে পদ্মনাথ
রামকৃষ্ণ বিবেকানন্দ বইটি লিখেছিলেন মূলত বিবেকানন্দের বিরুদ্ধাচারণ করে, এবং সেই বিরুদ্ধাচারণ এমনি নয়, প্রচন্ড বিরুদ্ধাচারণ। দেখুন, স্বামীজিকেও যাত্রাপথে এত সাকসেসের পরও সেই যন্ত্রণার ক্রসটা বহন করতে হয়েছিল। বিবেকানন্দ মানে সেই যন্ত্রণাময় অভিব্যক্তি, যে যন্ত্রণাময় অভিব্যক্তির মধ্যে একটি সত্যই ঘোষিত হয়েছে যে মানুষের জীবনে যেমন সাকসেসের শিরোদেশে ওঠার সম্ভাবনা থাকে এবং সেই ওঠার পাশাপাশি থাকে যন্ত্রণা। যন্ত্রণা ছাড়া মানুষ কখনো দেবতা হতে পারে না। তাই বারবার বলা হয় পেন পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশন। যত আমাদের বিরুদ্ধ শক্তি তত আমাদের চেতনা স্ফুরণ, চৈতন্যের জাগরণ, এবং এই নিয়ত সংগ্রামের নামই জীবন। জীবন এবং সেই জীবনের মধ্যে থেকে ঈশ্বর দর্শনের রসদটি এবং আত্মাকে স্বস্বরূপে উপলব্ধি করার পথটি বুঝে নিতে হয়। এই যে বিরুদ্ধাচারণ প্রচন্ড রকমের তিনি করেছিলেন, এবং বিবেকানন্দ সম্পর্কে পদ্মনাথ লিখেছিলেন, বিবেকানন্দ একজন অতি বড় লোক, তার অদম্য সাহস, দৃঢ় অধ্যাবসায়, ইংরেজি ভাষায় অসামান্য অধিকার, জগতের ধর্ম মতগুলিতে অভিজ্ঞতা এবং বিশিষ্ট বাগ্মিতা ছিল। অর্থাৎ বিরুদ্ধাচরণ করতে গিয়েও তাকে কোথাও একটা সত্যের আলোকে বিবেকানন্দকে দাঁড় করিয়ে দিতে হয়েছিল। উপায় নেই। প্রকৃত সমালোচক বা বিরুদ্ধ মতবাদক যারা থাকেন তারা এমনি এমনি লেখেন না, যথেষ্ট যুক্তি দিয়েই সেগুলো করেন, কিন্তু তার পাশাপাশি তারা সত্যকে কখনো এড়িয়ে যান না। সংস্কৃতেও তিনি ছিলেন সুশিক্ষিত, নানান বিষয়ে লব্ধ প্রতিষ্ঠিত ছিলেন, বিশেষত ইউরোপ এবং ভারতীয় দর্শন শাস্ত্রে তার অধিকার ছিল। এই বিরুদ্ধবাদী পদ্মনাথের স্মৃতিকথায় স্বামীজির গৌহাটি অবস্থানকালের কিছু তথ্য পাওয়া যায়, এছাড়া অন্য কোনো সূত্র আর নেই। এবং এই পদ্মনাথের যে তথ্য সেটি কোথায় আরেকটা জায়গায় পাওয়া যায়, শঙ্করী প্রসাদ বসু মহাশয়ের বিবেকানন্দ এবং সমকালীন ভারতের ৩য় এবং ৫ম খণ্ডে পদ্মনাথ ভট্টাচার্যের বিবরণ পরিষ্কারভাবে লেখা রয়েছে। স্বামী বিবেকানন্দের শরীর তখন খুব খারাপ। পূর্ববঙ্গ সফরের শেষে তার শরীর ভেঙে পড়েছিল। সেই সময় পদ্মনাথ গিয়েছিলেন বিবেকানন্দকে দেখতে। তার স্মৃতিকথা থেকে তিনি পাওয়া যায় যে বারান্দায় একটি টুলের ওপর একটি গৌর বর্ণ গেরুয়া ধুতি এবং গেঞ্জি পরা লোক বসিয়া আছেন। চুলগুলো এলোমেলো, পান চিবাইয়া ঠোঁটগুলি লাল হইয়াছে। পদ্মনাথের কটাক্ষ, পদ্মনাথ কিরম ভাবে কটাক্ষ করছেন, লোক, স্বামীজিকে লোক বলছেন, ঠোঁট লাল হয়ে গেছে, এই সমস্ত দিয়ে তিনি আসলে ভাবটার বিরুদ্ধ ভাব করতে চেয়েছেন। এবং স্বামী বিবেকানন্দ এবং পদ্মনাথের মধ্যে বেশ তর্ক জমত। সেই রকম কিরকম তর্ক জমত, একেবারে উদ্ধৃতি দিয়ে পদ্মনাথের বই থেকে বলা হচ্ছে যে তিনি অর্থাৎ বিবেকানন্দ বলিতেন, এই যে আপনার গলায় পৈতা, এটাও পার্শ্বিকদের কাছ হইতে পাওয়া গিয়াছে। পদ্মনাথ বলিলেন, সে কি? উপবিদ শোধনের যে বেদমন্ত্র আছে তাতে যজ্ঞোপবিদ শব্দটিও স্পষ্ট রইয়াছে। তিনি বলিলেন, আচ্ছা ওই মন্ত্রটা পড়ুন তো। পড়িলাম, যজ্ঞোপবীতং পরমং পবিত্রং ইত্যাদি। তখন তিনি বললেন, দেখুন ও মন্ত্র প্রক্ষিপ্ত, ইহার শব্দ এবং ছন্দ আধুনিক। আমি একটু উত্তেজিত হইয়াই বলিলাম, তাহলে স্বামীজি আপনাতে আর দয়ানন্দে কোনো প্রভেদ দেখিতেছি না। এরূপ অবস্থায় কোনো তর্ক চলিতে পারে না। গৌহাটিতে অবস্থানকালে স্বামী বিবেকানন্দ ৩টি ইংরেজি বক্তৃতা দিয়েছিলেন এবং ৩টি বক্তৃতার কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি। এটি দুর্ভাগ্য আমাদের কাছে। বক্তৃতাগুলি অনুষ্ঠান হয়েছিল গৌহাটির কটন কলেজ এবং সোনারাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। শেষের দুটি বক্তৃতার বিষয়বস্তু ছিল ট্রান্সমাইগ্রেশন অফ সোল অ্যান্ড বেদান্ত ইন ইন্ডিয়ান লাইফ। একটিতে আসাম ভ্যালি ডিভিশনের কমিশনার মিস্টার এ পোটিয়াস এবং অন্য একটিতে জনৈক প্রবীণ বাঙালি উকিল সভাপতি ছিলেন। এবং এই শেষ দুটি বক্তৃতা নিয়মিতভাবে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে হয়েছিল। অনেক অসমীয়া পণ্ডিতদের ধারণা যে স্বামী বিবেকানন্দ যখন গৌহাটিতে ছিলেন তখন কটন কলেজ স্থাপন হয়নি, কিন্তু এটা একেবারেই ঠিক নয়। কটন কলেজের শতবার্ষিকী উপলক্ষে যে 2টি বই প্রকাশিত হয়েছে সেখান থেকে জানা যায় যে কটন কলেজ স্থাপনের চিন্তাভাবনা 1899 সালের 28শে মার্চ থেকে ওই বছর 29শে সেপ্টেম্বর কলেজ স্থাপনের রেজলিউশন পাস হয়। এবং এই কটন কলেজের বাড়ি তৈরির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন মিস্টার সুইট, সহকারী ইঞ্জিনিয়ার ছিলেন সুধেন্দ্র মোহন গোস্বামী। খরচ হয়েছিল 50,000 টাকা। 27শে মে ওই কলেজের শুভ উদ্বোধন করেন স্বয়ং হেনরি কটন।
বর্তমান রসায়ন বিভাগ এবং মেয়েদের কমন রুমটি কটন কলেজের প্রথম বাড়ি, এবং এখানে এই কটন কলেজ শুরু হয়েছিল ৩৯ জন ছাত্র এবং 4 জন অধ্যাপককে নিয়ে। কটন কলেজ অ্যাট এ গ্লান্স এই পুস্তিকায় সর্বপ্রথম স্বামীজির নাম রয়েছে এবং দ্বিতীয় ভিজিটর হিসাবে নাম রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। পাদটিকায় লেখা আছে, দিস লিস্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ অ্যাভেলেবল রেকর্ড। সুতরাং স্বামীজির সময় কটন কলেজ ছিল, কিন্তু উদ্বোধন হয়নি। তবে কটন কলেজে স্বামীজির বক্তৃতা দেওয়া নিয়ে দুটি জনশ্রুতি আছে। কটন কলেজ প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের যে বক্তৃতা হয়েছিল, সেখানে কটন কলেজের প্রথম অধ্যক্ষ F.W. সামডারসনের নামে সামডারসন হল নির্মিত হয়েছিল 1935। আর দ্বিতীয় জনশ্রুতি আছে, কটন কলেজের ব্যবস্থাপনায় পানবাজারের এক খোলা মাঠে স্বামীজির বক্তৃতা হয়েছিল, যেখানে বর্তমানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে। গৌহাটিতে বিবেকানন্দের প্রথম দিনের বক্তৃতার শেষ সময় পদ্মনাথ ভট্টাচার্য দ্রুত গতিতে এই বক্তৃতার জায়গায় হাজির হন। লোকারণ্য সেই ভিড় ঠেলে তাহার নিকট যাওয়া অসম্ভব ছিল, এবং পরে ধীরেশ্বর ভট্টাচার্যের সঙ্গে স্বামীজির সংস্কৃত ভাষায় কিঞ্চিত কথা হয়েছিল, সেইটা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। পদ্মনাথ লিখেছেন যে, আমি যখন গিয়া জনতার পশ্চাৎভাগে কথমপি দাঁড়িয়া সমর্থ হইলাম, তখন সভা নিস্তব্ধ। স্বামীজি দণ্ডায়মান হইয়া বক্তৃতা দিবেন না, বসিয়াই 2-4 কথা বলিবেন। তিনি বারংবার বলিতে লাগিলেন, একটা প্রসঙ্গ তুলুন, কোনো কথা জিজ্ঞাসা করুন, তদ অবলম্বনে কিছু বলিতে পারি। কিন্তু সমবেত জনগণের কেউই এগোচ্ছেন না দেখে তিনি জিজ্ঞাসা করলেন, সেই ভট্টাচার্য কোথায়? একজন ভট্টাচার্যের সঙ্গে স্বামীজির সেই দিনের তর্ক বিতর্ক বোধহয় শুনেছিলেন, তাই বুঝতে পারিয়া উত্তর দিলেন, উনি বশিষ্ঠাশ্রমে গিয়েছেন। তখন কিন্তু খোদ ভট্টাচার্য অর্থাৎ পদ্মনাথ জনতার আড়ালে সারা দিবার অবস্থা না থাকাতে চুপ হইয়াই রইলেন। এবং ওই সময় একজন বলেছিলেন, জাতি বিচার উপলক্ষ করিয়া কিছু বলুন। সেইটার উপলক্ষে স্বামীজি যা বলেছিলেন, তাতে জাতিভেদের উপকারিতা প্রথম প্রদর্শন করলেন, এবং শেষে তার অস্পৃশ্যতা বিচার করেও জানালেন। এবং সেইটি তার মুখ থেকে পদ্মনাথ শুনেছিলেন, হাঁড়ি ধর্ম এবং ছুঁত মার্গ। অর্থাৎ স্বামীজির বারবার ছিল না যে আমাদের ধর্ম এখন ভাতের হাঁড়িতে ঢুকেছে, ছুঁয়ো না ছুঁয়ো না, এই সংস্কার যেটা জাতিভেদের থেকে এসছে, স্বামীজি সেটি তীব্র নিন্দা করেছিলেন। এবং স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনে এই পদ্মনাথের অনুভূতি হয়েছিল যে, তাহার সেই দিনকার বক্তৃতা শুনিয়া স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমার পূর্ব ধারণা বহুল পরিবর্তিত হইয়া যায়। তাহার চিকাগো বক্তৃতা অথবা অপর যে সকল বক্তৃতা পড়িতে পাইয়াছিলাম, তাহাতে মনে হইয়াছিল ইনি একজন বেদান্তবাদী প্রচারক। কিন্তু এই দিনকার বক্তৃতায় বুঝিলাম যে ধর্মপ্রচার একটা খোলস মাত্র, ভেতরে স্বতন্ত্র ভাব। জাতিটা তাহার মতে নিদ্রিত, এটা জাগিয়া উঠুক, উঠিয়া একটু নাড়াচাড়া দিক। খাদ্যাখাদ্য বিচার ইত্যাদিতে তাহার মতে জাতিকে সঙ্গবদ্ধ হইতে দিতেছে না, সেটা উঠিয়া যা। গৌহাটিতে স্বামী বিবেকানন্দের প্রত্যক্ষদর্শী একজন সেই বক্তৃতার পর বলেছিলেন, they were brilliant. The Swami was full of fire and his language was so beautiful and direct. Never before had we had such an exposition of our dharma. সেই প্রত্যক্ষদর্শী বলছেন যে বক্তৃতাগুলি অতীব চমৎকার, স্বামীজির মুখ থেকে যেন অগ্নি উদ্গত হয়েছিল। তার ভাষা সুন্দর, তিনি সোজাসুজি বক্তব্য বলেন। এর পূর্বে আমাদের ধর্মের এরূপ ভালো ব্যাখ্যা আমরা আর শুনিনি। গৌহাটিতে স্বামী বিবেকানন্দের এই বক্তৃতাগুলোতে অনেক সাহেব মেমরাও উপস্থিত ছিলেন। তারা ঘন ঘন করতালির মধ্যে দিয়ে তাদের আনন্দ উচ্ছ্বাস পরিব্যক্ত করেছিলেন। গৌহাটির নীল পর্বতে মা কামাখ্যার অধিষ্ঠান আমরা সবাই জানি। কামাখ্যা দেবী স্থান, পীঠস্থান। মা কামাখ্যা সমগ্র আসামের অধিষ্ঠাত্রী দেবী। শরণাতীত কাল থেকে ভক্তজনেরা মাকে দর্শন করেন। স্বয়ং দেবাদিদেব মহাদেবের নির্দেশে কামদেব এই দেবী পীঠের মাহাত্ম্য প্রচার করেন ধরাধামে। কামদেবের নির্দেশে দেবশিল্পী বিশ্বকর্মা মা কামাখ্যার প্রস্তরের মন্দির নির্মাণ করেন। কালক্রমে সেই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয় এবং জঙ্গলে পরিপূর্ণ হয়। 1490 সালে কুচবিহারের রাজা বিশ্বসিংহ মায়ের মন্দিরের এবং পীঠস্থানের উদ্ধার সাধন করেছিলেন। মন্দিরের নিম্নাংশ মাত্র অবশিষ্ট ছিল। এরই ওপর মায়ের নির্মাণ করেন বিশ্বসিংহ। এবং কুচবিহারের মহারাজা নরনারায়ণ এবং তার ভাই চিলারায় মন্দিরের পুনঃসংস্কার করেন 1565 সালে। 1897-তে ভূমিকম্প হলে কুচবিহারের রাজদরবারের অর্থে আবার এর পুনঃসংস্করণ হয়। এই কামাখ্যা মায়ের দর্শনে
স্বামীজি গিয়েছিলেন। কামাখ্যা পীঠে স্বামী বিবেকানন্দ ছিলেন মায়ের পাণ্ডা লক্ষ্মীকান্ত এবং শিবকান্ত পাণ্ডার বাড়িতে। 3 দিন এখানে তারা ছিলেন। তবে যে বাড়িতে স্বামীজি ছিলেন তা একেবারে পুড়ে যায়, 4টি কাঠের থাম রক্ষা পায়। এখানে নতুন করে বাড়ি তৈরি হয়। স্বামীজির ঘরটিতে 4টি থাম যথাস্থানে লাগানো হয় এবং লক্ষ্মীকান্ত পাণ্ডার দৌহিত্র নিরঞ্জন পাণ্ডা স্বামীজির ঘর বলে ভক্তদের দেখান। এই ঘরটিতে 1999 সালের 25শে সেপ্টেম্বর একটি স্মৃতিফলক উন্মোচন করেছেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। সেই সমস্ত তথ্য রামকৃষ্ণ মিশনের সাধু কর্মীদের জানিয়েছেন সেই নিরঞ্জন পাণ্ডা। লক্ষ্মীকান্ত এবং শিবকান্ত পাণ্ডার সেবা এবং ব্যবহারে সন্তুষ্ট হয়ে স্বামীজি একটি সার্টিফিকেট দেন। তাতে লেখা ছিল, I have great pleasure in certifying the great amiability and helpfulness of the brothers Sivakanta and Lakshmikanta Pandas of Sri Kamakhya Tirtham. They are men who help most and are satisfied with the least. I can unhesitatingly recommend them to the Hindu public visiting the most holy shrine, Swami Vivekananda. গৌহাটিতে থাকাকালীন স্বামীজি আবারও অসুস্থ হয়ে পড়েন। তার স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি শিলং যান। শিলং পার্বত্য নিবাস এবং তৎকালীন অবিভক্ত আসামের রাজধানী, যার দূরত্ব ছিল 63 মাইল। শিলংয়ের ভক্তদ্বয় কৈলাসচন্দ্র দাস এবং যতীন্দ্র মোহন বসু গৌহাটিতে এসেছিলেন স্বামীজিকে নিয়ে যাওয়ার জন্য। স্বামীজিরা ঘোড়ার গাড়িতে গিয়েছিলেন আর কৈলাসবাবু যতীন্দ্রবাবু হেঁটে হেঁটে স্বামীজির সঙ্গে যান। এরা সকলে চটিতে এক রাত্রি ছিলেন। শিলংয়ে স্বামীজি ছিলেন কৈলাসচন্দ্র বসুর লাবানস্থ বাড়িতে প্রায় 20-25 দিন। স্বামীজির লাবানের যে বাড়িটি ছিল যেটিতে ছিলেন সেটি ছিল খড়ের। পরবর্তীকালে বাড়িটি একই আকারের রেখে টিনের ছাদ তৈরি হয়। কৈলাস দাস মহাশয়ের নাতনি শ্রীমতী দীপাঞ্জলি মজুমদার লিখিতভাবে জানিয়েছেন পূজনীয় স্বামী অলকানন্দজি মহারাজকে, এবং 1943 সালের এই বাড়িটি কৈলাসবাবু বিক্রি করে দেন সিলেটের সুনামগঞ্জের শ্রী খগেন্দ্রনাথ রায়চৌধুরীকে। স্বামীজির পবিত্রীকৃত বাড়ির প্রাঙ্গণে স্থানীয় ভক্তরা একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছেন যেখানে লেখা আছে, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ, স্বামী বিবেকানন্দ। এবং কটন সাহেব স্বামীজিকে বলেছিলেন যে স্বামীজি ইউরোপ এবং আমেরিকায় বেরিয়ে এই জঙ্গলি জায়গায় কি দেখতে এসছেন, এখানে আপনার মর্যাদা কে বুঝবে। এই কটন সাহেবের অনুরোধে স্বামীজি অসুস্থ সত্ত্বেও শিলংয়ের কুইন্টন হলে সনাতন হিন্দু ধর্ম নামে একটি জ্ঞান ধর্ম বক্তৃতা দেন। কটন সাহেব স্বাগত ভাষণে স্বামীজির প্রশংসা করেছিলেন। এই বক্তৃতাটি হয়েছিল 1901-এর 27 এপ্রিল। বক্তৃতার প্রারম্ভেই স্বামীজি বলেছিলেন, তীর্থস্থান পরিভ্রমণী সন্ন্যাসীর কর্তব্য, তাই কামাখ্যা থেকে শিলংয়ে আসিয়াছেন। এখানেও হেনরি কটনের ন্যায় সাধু পুরুষ রহিয়াছেন, তাই ইহাও একটি তীর্থ কুর্বন্তী সাধব। স্বামীজি অন্য এক সময় এই কটন সাহেব সম্বন্ধে বলেছিলেন, এই একটি লোক ভারতের অভাব অভিযোগ ঠিক ঠিক বুঝেছে এবং প্রকৃতই এই দেশের কল্যাণ কামনা করেন। স্বামীজির বক্তৃতার পুরো বিবরণ শিলংয়ের মাসিক খাসি পত্রিকা মাসি মান্যতাতে প্রকাশ হয়েছিল। পত্রিকাটি লিখেছিল, তিনি অর্থাৎ বিবেকানন্দ হিন্দু ধর্মের এক বিখ্যাত প্রবক্তা, তিনি যে বিরাট পণ্ডিত এই বিষয়ে সন্দেহ নেই। এবং খাসি মান্যতা পত্রিকার সম্পাদক হরমু রায় ডিয়ংবো তিনি খ্রিস্টান ছিলেন, কিন্তু স্বামীজির বক্তৃতার প্রভাবে তিনি উদারনৈতিক জাতীয়তাবাদী হন এবং সেং খাসি নামক খাসিয়া জাতীয়তাবাদী প্রতিষ্ঠানের উৎসাহী কর্মী পর্যন্ত হন। এবং এই কুইনটন হলটি শিলং রামকৃষ্ণ মিশন 1993 সালে অধিগ্রহণ করেন। হলটি তৈরি হয়েছিল 1892 সালে স্থানীয় ব্যক্তিদের দ্বারা। পূর্ববঙ্গ এবং আসামের প্রাকৃতিক সৌন্দর্য স্বামী বিবেকানন্দকে মুগ্ধ করেছিল। চিঠিপত্রে তার উল্লেখ রয়েছে। স্বামীজি তার প্রিয়া শিষ্যা মেরি হেলকে 5ই জুলাই লিখেছিলেন, কাশ্মীরের পরেই আসাম ভারতের সবচেয়ে সুন্দর জায়গা, কিন্তু খুবই অস্বাস্থ্যকর। দ্বীপময় বিশাল ব্রহ্মপুত্র নদ পাহাড় পর্বতের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে। এই দৃশ্য দেখবার মতন। তুমি জানো, আমার এই দেশকে বলা হয় জলের দেশ, কিন্তু তার তাৎপর্য পূর্বে এমনভাবে কখনো উপলব্ধি করিনি। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর প্রশ্নের উত্তরেও স্বামীজি বলেছিলেন, শিলং পাহাড়টি অতি সুন্দর। সেখানে চিফ কমিশনার কটন সাহেবের সঙ্গে দেখা হয়েছিল। কটন সাহেবের মতন সদাশয় লোক প্রায় দেখা যায় না।
এবং আমাদের ধর্ম সম্পর্কে বলেছিলেন, তন্ত্র প্রধান দেশ, এক শঙ্কর দেবের নাম শুনলাম, যিনি ও অঞ্চলে অবতার বলে পূজিত হন। শুনলাম তার সম্প্রদায় খুবই বিস্তৃত। শিলংয়ে স্বামীজির শরীর আরো খারাপ হয় এবং স্বামীজির সেই শরীর দেখলেই সেটা বোঝা যায়। স্বামীজি বেলুড় মঠে ফিরে আসেন 12ই মে। স্বামীজির স্মৃতি বিজড়িত এই কুইনটন হল রামকৃষ্ণ মিশনের অধিগ্রহণে এসেছে এবং কামাখ্যার লক্ষ্মীকান্ত পান্ডার বাড়িতে স্মৃতিফলক রয়েছে। আসামের অধিষ্ঠাত্রী দেবী মা কামাখ্যা ধামে স্বামীজির আগমনের এই স্মৃতিফলক আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে মায়ের ছেলে যেন মায়ের কোলেই রইল। এবং 29শে জুলাই 2001 বর্ষাস্নাত সকালে ভক্ত সন্ন্যাসী অনুরাগীদের উপস্থিতিতে মা কামাখ্যার প্রাঙ্গণে স্বামীজির নামাঙ্কিত স্মৃতিফলকটি আসামবাসীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন মঠ মিশনের অধ্যক্ষ মহারাজ পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। সেখানে লেখা ছিল, সেই উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোদত। স্বামী বিবেকানন্দের আসামে শুভ আগমনের স্মৃতি বহন করার উপযুক্ত স্থান মা কামাখ্যার মন্দির, যে মায়ের কাছে সারা পৃথিবী থেকে ভক্তরা আসেন, সন্তানরা আসেন। তারা দেখতে পান যে মায়ের কোলে মায়ের সেই বীর সন্তান রয়েছে। এটি যেমন আসাম এবং আসামবাসীদের গৌরবের বিষয়, তেমনি আমাদেরকেও এই পরিভ্রমণের মধ্যে দিয়ে কোথাও যেন স্বামী বিবেকানন্দের এই ভারত পরিভ্রমণের একটা দিশা দেখায়, মনে করিয়ে দেয় যে এই আসমঞ্চল হিমালয় বেষ্টিত ভারতবর্ষের অপরূপ রূপলাবণ্য যুগ যুগ ধরে সাধকরা অনুভব করেছেন। সাধনার তাগিদে তারা বিস্ময়াতীত হয়েছেন, অভিভূত হয়েছেন এবং জগতের কাছে জানিয়ে দিয়ে গেছেন, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমার ভারতবর্ষ সকলের থেকে এগিয়ে, সব দিক থেকে, প্রকৃতিতে, মানব সম্পদে, অধ্যাত্ম সম্পদে। নমস্কার, ধন্যবাদ।